This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরুতেই একটা সিনেমার কথা আপনাদের বলবো। 80 দশকের সিনেমা, কালজয়ী সিনেমা শত্রু। কিন্তু হঠাৎ শত্রুর কথা বলছি কেন? দুষ্টের দমন, শিষ্টের পালন এই মন্ত্রই ছিল পর্দার দুঁদে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালের। বাবাকে হারানো একটা বাচ্চা ছেলে বিশ্বাস করেছিল পুলিশ সব কিছু পারে। প্রথমে পুলিশকে ঢিল ছুঁড়েও সে পরে পেয়ারা তুলে দিয়েছিল। এটাই আসলে ভরসা ছিল পুলিশের ওপর। কিন্তু এখন ছবি একেবারে বদলে গেছে। বিশেষত 2011-র পর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে, মার খাচ্ছে পুলিশ। হচ্ছেটা কি? আবার চোপড়া থেকে গাইঘাটা হয়ে শহর কলকাতায় একাধিক গণপিটুনির ঘটনা, মৃত্যু। অর্থাৎ সাধারণ মানুষের পুলিশের ওপর একেবারে ভরসা নেই। এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কিন্তু কেন? আজ স্পেশাল 9-এ সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব আমরা। আপনাদের সঙ্গে আমি মুছিয়া। চোপড়ায় দুষ্কৃতীকে ধরতে গিয়ে রক্তাক্ত পুলিশ। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। কয়েক ঘন্টার ব্যবধানে উত্তরবঙ্গে দু জায়গায় টার্গেট উর্দিধারী। চোপড়া জেসিবির মতো লোকজনদের আইন হাতে তুলে নেওয়ার ঠিকানা। আবার সেখানেই আক্রান্ত হলো পুলিশ। দিল মোহাম্মদ নামে এক দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল চোপড়া থানার বাহিনী। অভিযোগ, দিলের লোকজন পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয়। একজন এসআই, একজন এএসআই, দুজন কনস্টেবল ও পুলিশের গাড়ির চালক আক্রান্ত হন। কেন এই ধরনের ঘটনা, কি ছিল নেপথ্যে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তারা তদন্ত শুরু করে। সবটা মিলিয়ে এখন এলাকায় কিন্তু যথেষ্ট থমথমে পরিস্থিতি। সূত্রের খবর, অভিযুক্তকে এর আগে ধরতে গিয়েও বাধা পেয়েছিল পুলিশ। এবার রক্তাক্ত হলেন পুলিশ কর্মীরা। কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে। ধরার পরে বড় ছেলেটা একটা তেলবার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে। আইনের উপরে যে এগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। প্রশাসনের উপর কেউ যদি এইভাবে হামলা চালায়, আমি এটাকে নিন্দনীয় ঘটনা বলবো। এটা ভালো না, এটা গ্রাম সমাজে। কারণ আমাদের সবারই আস্থা পুলিশের উপর, আমাদের সবারই আস্থা প্রশাসনের উপর। আমরা প্রশাসনের উপর আস্থা করে টিকিয়ে থাকি। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, আমি বলবো এটা ভালো। চোপড়ায় রক্তাক্ত পুলিশ আর জলপাইগুড়ি সেখানে গুলিবিদ্ধ হলেন উর্দিধারী। এখানেও বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। সন্দেহজনক গাড়ি দেখে ধাওয়া করতেই এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমানে সোনার দোকানে ডাকাতির ছক ছিল। খুল্লা গুলি চললো জলপাইগুড়ির এই দিনবাজার এলাকায়। তাদেরকে চেস যখন করে, পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে দুষ্কৃতীর দল। জলপাইগুড়ি শহরে গুলি চলছে। আতঙ্ক চেপে বসেছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে। এই ঘটনা ঘটে গেল, এটার একটা ইমিডিয়েট একটা প্রতিকার চাই। ভবিষ্যতে যাতে আর দিনবাজার, যেটা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার, ব্যবসার একমাত্র স্থান, এরকম ঘটনা যেটা না ঘটে। একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সব থেকে আশঙ্কার কারণ। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নেই, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে। চোপড়া জলপাইগুড়ির আগে মালদার মানিকচকে লোডশেডিং এর প্রতিবাদে অবরোধ তুলতে গিয়ে মার খায় পুলিশ। দিকে দিকে আক্রান্ত উর্দিধারীরা, যা নিয়ে প্রশাসনকে ছত্রে ছত্রে বিঁধেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস স্বীকৃত দুষ্কৃতীদের রাজনৈতিক দল, মুখ্যমন্ত্রী হচ্ছে তার নেত্রী। ফলে স্বাভাবিকভাবে এই দুষ্কৃতীরা জানে যে যাদের নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, ফলে সেই পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে কেউ, আমার তো মনে হয় না কারো হাত কাঁপছে। যারা আইন হাতে তুলে নিচ্ছে তারা জঘন্য অন্যায় করছে এবং অপরাধ করছে, এবং আমি বিশ্বাস করি প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে যারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে এবং যারা আইনের রক্ষকদের এইভাবে মারধর করছে তাদের বিরুদ্ধে আশা করব প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করে নেবে।
উত্তরবঙ্গে 2 জেলায় টার্গেট পুলিশ। কোথা থেকে এত সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? যে পুলিশের ওপর গুলি চালাতেও তাদের হাত কাঁপছে না। পুলিশ ধরতে আসলে দল বল নিয়ে চড়াও হচ্ছে দুষ্কৃতীর দল। তাহলে কি পুলিশ প্রস্তুতি না নিয়ে অপারেশনে যাচ্ছে, নাকি নিচু স্তর থেকে পুলিশের কাছে কোনো খবর আসছে না? সাধারণ মানুষের কি আস্থা চলে যাচ্ছে পুলিশের ওপর, যে পুলিশ মার খেলেও সাহায্য দূরে থাক, মুখ লুকোতে ব্যস্ত থাকছে? এইসব দেখে অনেকে প্রশ্ন তুলছেন, যেভাবে আইনের রক্ষকদের উপর গুলি চলছে, ধারালো অস্ত্র নিয়ে হামলা হচ্ছে, তাহলে আম জনতার হাল কি হবে? আম জনতা নিয়ে কেউ কি কোনোদিন খুব একটা কিছু ভেবেছেন? মনে হয়তো না। দেখলেন তো চোপড়া থেকে জলপাইগুড়ি টার্গেট পুলিশ। তবে এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর ধরে বলা ভালো 2011-র পর থেকে এই ছবিটাই ধারাবাহিকভাবে আমরা দেখছি। পুলিশ লুকোচ্ছে কেন? পুলিশ কি কাজ করতে পারছে না কেন? মনোবল হারাচ্ছে কেন? যদি তাই হয় তাহলে যার আত্মবিশ্বাসী নেই তার উপর বিশ্বাস কি করে রাখবে আম আদমি? চোপড়ায় পুলিশকে কোপানো হচ্ছে, জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে। বাংলায় যেন বেপরোয়া দুষ্কৃতীরাজ। পুলিশকে মানার বালাই নেই। পুলিশ ধরতে গেলে তাদের দিকে ছুটে আসছে বুলেট, বের হচ্ছে অস্ত্র। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে পুলিশ লুকোচ্ছে আর দাপাচ্ছে গুন্ডারা। পুলিশের মার খাওয়ার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ বলছেন, এর ফলে একদিকে যেমন ক্রমেই মনোবল হারাচ্ছে পুলিশ, তেমনই বেপরোয়া হয়ে উঠছে আইন ভঙ্গকারীরা। 19 জুলাই 2014 বীরভূমের লোকপুরে পুলিশ ফাঁড়ির ভিতর ঢুকে মারধর ভাঙচুর। 3রা সেপ্টেম্বর 2014 বোলপুর থানায় ঢুকে পুলিশকে বেধড়ক মার। 14ই নভেম্বর 2014 আলিপুর থানায় ঢুকে হামলা মারধর, টেবিলের নিচে আশ্রয় পুলিশ কর্মীর। 14ই নভেম্বর 2015 লেক থানায় চাঁদার জুলুম আটকাতে গিয়ে হেনস্থার শিকার হন 2 পুলিশ কর্মী। 15ই নভেম্বর 2015 পাটুলি ঢালাই ব্রিজে মার খান পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের 2 পুলিশ কর্মী। 26শে এপ্রিল 2023 কালিয়াগঞ্জ থানায় ভাঙচুর, আগুন। শাসক দলের রোষে পুলিশের থরহরি কম্প হওয়ার ঘটনা বারবার ঘটেছে তৃণমূলের বাংলায়। 2011 পরিবর্তনের পর ভবানীপুর থানা অভিযান ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল তা এখনো চলছে। বর্তমান যেভাবে পুলিশ কাজকর্ম করছে ওখান থেকে সন্তুষ্ট না হলে মানুষের ক্ষোভ। এটা রুল অফ লর একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে, যারা সিটিজেন তাদের কিন্তু আইনকে ভয় পেতে হবে, যে আমি আইন নিজের হাতে তুলে নিলে মানে একটু শাস্তি পাবো। তো সেটা হয়তো কমে গেছে বলে এই ঘটনাগুলো হচ্ছে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পুলিশ দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রীর হাতে থাকা অন্য দফতরে প্রতিমন্ত্রী থাকলেও পুলিশে কিন্তু নেই। চাপ কি বাড়ছে পুলিশের ওপর? ওভারঅল যেটা মানুষের ক্ষোভ সামনে চলে আসে, যারা ভিকটিম তারা হয়তো মনে করছে যে আমরা এভাবে মানে যারা আমাদের উপরে অন্যায় করেছে তারা সময় মতন ধরা পড়ছে না, অথবা অন্যান্য যে লিগ্যাল স্টেপস এগুলো হচ্ছে না। তো এইগুলোর জন্যই মানে ইস্যুটা অনেকবার অন্য মানুষের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করছে। পুলিশের উপর হামলা বা থানার তাণ্ডব চালানোর ক্ষেত্রে মূলত নাম জড়িয়েছে শাসক দলের নেতাকর্মীদের। কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের রোষ, বিরোধীদের তোপ, শাসক দলের দাপটে কার্যত থরহরি কম্প অবস্থা পুলিশের। তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কোন সাহসে? অনেকের প্রশ্ন, এসব দেখেই কি পুলিশকে অমান্য করার প্রবণতা বাড়ছে? একটু যদি হিসেব নিকেশ করি, মানে স্বরাষ্ট্র দপ্তর তো রয়েছেই, তার সঙ্গে স্বাস্থ্য, পরিবার কল্যাণ, তথ্য সংস্কৃতি, অর্থ, অজস্র দপ্তরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর নিজের কাঁধে। তার মধ্যে অধিকাংশই আছে পূর্ণমন্ত্রী, কিন্তু পুলিশে কোনো প্রতিমন্ত্রী নেই। সেই তৃণমূল জামানার শুরু থেকেই। আর বিরোধীদের এখানেই অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ বরাবরই উপেক্ষিত থেকে গেছে। আর তার ফলে পুলিশ বারবার মার খাচ্ছে। মোটামুটি মাস 6 আগে যদি হিসেব দেখাই তাহলে বুঝতে পারবেন কিভাবে পুলিশ আক্রান্ত হয়েছে। মানে চলতি বছরের কথাই বলছি। দেখাই আপনাদের বিগওয়ালে 2024 পয়লা ফেব্রুয়ারি নদিয়ার দিকে যদি তাকাই, নদিয়ার ভীমপুরে পুলিশ কর্মীকে গাছে বেঁধে মার। এরপর 4 ফেব্রুয়ারি 2024 পূর্ব মেদিনীপুরের বাগচায় পুলিশের গাড়ির উপর হামলা।
17ই মার্চ কলকাতার গড়ফায় তদন্তে গিয়ে মাথা ফাটে এক এএসআই এর। এরপর 7ই এপ্রিল পুরুলিয়ার মানবাজার, সেখানে আক্রান্ত একজন এএসআই। এরপর 4 এপ্রিল সন্দেশখালীর পুলিশ ক্যাম্পেই আক্রান্ত একজন কনস্টেবল। তারপর 15ই জুলাই কুলতলির সাদ্দাম শেখকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলির মুখে পড়ে পুলিশ। আর তারপর 24শে জুলাই উত্তর দিনাজপুরের চোপড়ায় পুলিশ কর্মীদের ধারালো অস্ত্রের কোপ। আরও আছে 24শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে 3 রাউন্ড গুলি, পগার পার দুষ্কৃতীরা। তার মানে শুধু কি পুলিশ মার খাচ্ছে, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ যে কম নেই। এই প্রেক্ষাপটে নিজের দপ্তর মানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর কমিটিও তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 সদস্যের কমিটিও গড়ে দিয়েছেন। তবে আবার এই পুলিশের হয়েই ব্যাটিং করেছেন মুখ্যমন্ত্রী নিজেও। 2012 সালে আমরাই প্রথম অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম সেই কাশ্মীর থেকে সারদার প্রধানকে। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? পুলিশ কমপ্লেন্টস অথরিটি বিষয়টি কি, খায় না মাথায় দেয়, কি তার ভূমিকা সেটাও আপনাদের একটুখানি বোঝাবো। দেখাই বিগ ওয়ালে একটু বোঝানোর চেষ্টা করি। পুলিশ কমপ্লেন্টস অথরিটি, পুলিশ কমপ্লেন্টস অথরিটি পুলিশি সংস্কারের একটা অংশ। 2006 সালে অথরিটি তৈরির নির্দেশকে দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট, দিয়েছিল সব রাজ্যকে অথরিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চেয়ারম্যান ছিলেন। এরপর আর কি বলা হয়েছিল, কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবেন এমন কথা বলা হয়েছিল। এবং পুলিশ কমপ্লেন্টস অথরিটি অধিকাংশ রাজ্যের রয়েছে, সব রাজ্যে কমপ্লেন্টস অথরিটি জানান কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু কি এমন হলো যে আচমকা কমপ্লেন্টস অথরিটির কথা সামনে চলে এলো? বাংলায় কি এই কমিটি আগে ভাগে ছিল? 18 এপ্রিল কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা শুনানির সময় প্রধান বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন এ রাজ্যের পুলিশ কমপ্লেন্ট অথরিটির অবস্থান কি, আদৌ সেটা অস্তিত্ব আছে কিনা, থাকলে তারা কাজ করে কিনা, সেটাই জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। এবং তারপরেই রাজ্যের পক্ষ থেকে তড়িঘড়ি এই পুলিশ কমপ্লেন্ট অথরিটি রিকনস্টিটিউট করা হলো এবং সেখানে চেয়ারপারসন হিসেবে নাম রয়েছে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের এবং সেই সঙ্গে সঙ্গে মেম্বার হিসেবে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব এবং কলকাতা পুলিশের কমিশনার। রাজ্য সরকারের প্রাক্তন এবং বর্তমান আমলাদের একাংশের ইঙ্গিত যে গত কয়েক বছরে পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে কলকাতা হাইকোর্টে এবং তাতে মুখ পুড়ছে রাজ্যের। আর সেটা রোকবার জন্যই এই পুলিশ কমপ্লেন্ট অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে, অর্থাৎ রিকনস্টিটিউট করে সেটাকে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে সমস্ত অভিযোগ অর্থাৎ পুলিশের বিরুদ্ধে সমস্ত অভিযোগ হাইকোর্ট পর্যন্ত না গড়ায়, তার আগেই কোথাও মীমাংসা করা সম্ভব হয়। তাতে অনেকটাই ফেস সেভ করা সম্ভব হবে রাজ্য সরকারের। একটু সময় লাগলেও বাট অ্যাডিশনাল একটা চ্যানেল হয়ে গেল। আর যেগুলো এক্সিস্টিং চ্যানেলগুলো ছিল আমি মনে করি যে ওইগুলো বোধহয় ঠিক মতন কাজ করছে না। আর এখানে গুরুতর অভিযোগগুলো মানে যে ধরুন কোনো থানাতে লক আপ ডেথ হয়ে গেল, কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে যদি হত্যার মানে মার্ডারের কোনো অভিযোগ আসলো, রেপ অভিযোগ আসলো, তো আমি যেটা মনে করি যে এই যে ধরনের গুরুতর অভিযোগগুলোই এই পুলিশ কমপ্লেন্ট অথরিটির কাছে আনলে, আর যেখানে গুরুতর অভিযোগগুলো থাকবে সেখানে হয়তো এই হায়ার বডির কাছেই লোকেরা অভিযোগ করবে। তাহলে নিজের পুলিশেই কি আস্থা নেই মুখ্যমন্ত্রীর, নাকি আইনের জন্য পিঠ বাঁচানোর কৌশল? কি বলছেন বিরোধীরা, কি জবাব শাসকের, তাও শোনাব। এটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করার কথাটা আসছে কিভাবে? কারণ এই রাজ্যে পুলিশ তো তৃণমূলের অংশ হিসেবে কাজ করে, সেই কাজ করা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ কার সাহস আছে পুলিশের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করবে? যদি কমপ্লেন করে উল্টে তারই না বিপদ হয়ে যায়। ভারতবর্ষের একটা বিজেপি শাসিত রাজ্য দেখিয়ে দিন যেখানে সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী সেখানকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে কথা বলে। মমতা ব্যানার্জি তার দলের কাউকেও অন্যায়ের সাথে যুক্ত থাকলে রেয়াত করেন না, প্রশাসনের কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকলে রেয়াত করেন না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। এটা মমতা ব্যানার্জি একমাত্র পারেন। ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক ব্যক্তি এইরকম নিরপেক্ষ রাজধর্ম পালন করতে পারেন বলে দেশের মানুষ এই মুহূর্তে বিশ্বাস করে না।
কোথাও পুলিশকে কোপাচ্ছে দুষ্কৃতী, কোথাও পুলিশকে গুলি করা হচ্ছে, পুলিশের উপর একাংশের ক্ষোভ ও চরমে। আর এই প্রেক্ষাপটে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে কেন পুলিশ মার খাচ্ছে, এই প্রশ্নটাই তো সব থেকে বেশি করে উঠছে। কেন উর্দিধারীরা প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ? পুলিশ কি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, নেতাদের দিকে বেশি নজর দিচ্ছে, যে কারণে পুলিশ দলদাসে পরিণত হয়েছে? এ কথাটা বলছেন বিরোধীরা। এর জন্যই কি এত রোষ? প্রশ্নটা কিন্তু উঠছে, জোরালো ভাবে উঠছে। এর প্রভাব কি? আমরা কথা বলেছিলাম সমাজতত্ত্ববিদের সঙ্গে, শুনুন তার বক্তব্য। প্রতি একটা অ্যাপাথি যদি প্রশাসনিক দায়িত্বে যারা আছে, যাদের জীবিকাও সেটা, যারা আছেন, তারা যদি সমস্তটাই দেন সেই গণ্যমান্য ব্যক্তিদের প্রতি সারাক্ষণ, কিন্তু গণতন্ত্রের হয়ে কাজ করছেন, তাহলে কোথাও একটা চূড়ান্ত কন্ট্রাডিকশন তৈরি হয়, একটা চূড়ান্ত প্যারাডক্স তৈরি হয়। এই প্যারাডক্সের উত্তরটাকে দেবে এবং সেইখান থেকেই একটা জনরোষের জায়গা তৈরি হয়। এবং সেই জনরোষটা যদি ওঠে, তাহলে আমার মনে হয় পুলিশ প্রশাসনের ভাবা দরকার যে কেন হচ্ছে। তার মানে শুধুমাত্র আমরা নয়, পুলিশ প্রশাসন তাদেরকেও ভাবতে হবে এরকম পরিস্থিতি কেন হচ্ছে, কেন পুলিশ মানুষের সেই রক্ষকের ভূমিকাটা পালন করতে পারছে না, কেন মানুষ তাদেরকে বিশ্বাস করছে না। প্রশ্নটা নিয়েই শেষ করলাম আজকের TV9 স্পেশাল। দেখা হবে আগামীকাল।